স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 2 দশক পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমে মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন। তারপরে এদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 26-এর জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাজস্বিক প্রত্যাবর্তন। মঙ্গলবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দৃঢ় পায়ে স্ত্রীকে নিয়ে মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। বিকেল 4টার পর শুরু হয় প্রধানমন্ত্রীর শপথের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ গ্রহণের পর স্বাক্ষর করেন নতুন প্রধানমন্ত্রী। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দনও করেছেন নতুন প্রধানমন্ত্রী। 2 দশক পর জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। পরে 2 দফায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। শপথের আয়োজনে যোগ দেন বিশ্বের নানা দেশের শীর্ষ রাজনীতিক ও নেতারা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 209টি আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকরা 3টি আসন পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়। এরপর দেশের 11তম প্রধানমন্ত্রীর দায়িত্ব তাঁর কাঁধে। ছিলেন 17 বছর নির্বাসনে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে তারেক রহমানের নেতৃত্বের। তার 50 সদস্যের মন্ত্রিসভা সেই দায়িত্ব পালন করবেন এবং দেশকে এগিয়ে নেবেন, এমন প্রত্যাশাই তো করছে দেশের আপামর জনতা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন মন্ত্রিসভার সদস্যরা। এ বিষয়ে জানাতে স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, আর সেখানে নেতাকর্মী বা সাধারণ জনগণই বা কেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন? হ্যাঁ ইমন, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় স্মৃতিসৌধের সামনে। যদি আপনাকে বলি যে এখানে নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছিলেন, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন যাবতই ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সেই হিসেবে গতকালকে বিকালে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে এবং এখানে ঢাকা জেলা পুলিশ যেমনটি বলছেন যে এখানে প্রায় 3000-এর উপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি একটু আপনাকে দেখাই, এই মূল ফটকের সামনে ঢাকা জেলা পুলিশের যারা সদস্য, সেই সাথে যারা বিভিন্ন স্থান থেকে এখানে আসছেন সেই পুলিশ সদস্যরা রয়েছে এবং ভিতরে কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এখানে প্রায় কিন্তু এখানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা তারা আসবে, সেই হিসেবে কিন্তু আগে ভাগে কিন্তু এখানে প্রস্তুতির বিষয়টা রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে যে স্থানীয় নেতাকর্মীর মধ্যে একটু আগে যিনি এই ঢাকা 19-এর সংসদ সদস্য তিনি আসছেন এবং একটু একটি করে গাড়ি, যেটি পতাকাবাহী গাড়ি, সেগুলো কিন্তু এখানে প্রবেশ শুরু করেছে। এবং এখানে আপনি জানেন যে এখানে আসবে সে উপলক্ষে কিন্তু গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকদিন যাবত কিন্তু জাতীয় স্মৃতিসৌধের ধোয়া মোছা থেকে শুরু করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং আমরা দেখতে পেয়েছি এখানে নতুন নতুন ফুলের চারা সেগুলো লাগানো হয়েছে। সব মিলিয়ে এখানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ এই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং আপনি জানেন যে আজকে এই দীর্ঘ সময় পর কিন্তু আজকে যে তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি স্মৃতিসৌধে আসবেন, সেই হিসেবে স্থানীয় নেতাকর্মী মাঝে একটি উচ্ছ্বাস রয়েছে। এবং যদিও এখানে স্থানীয় নেতাকর্মীরা এখানে এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন কিনা সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারিনি। এখানে যেটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, যেটি এসএসএফ থেকে শুরু করে পিজিআর এবং সব মিলিয়ে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়ি কিন্তু মূল ফটকের সামনে এটি চেক করে ঢোকানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পুলিশও এখানে অবস্থান করে আছেন যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা এখানে সুন্দর সুষ্ঠুভাবে যাতে এই প্রধানমন্ত্রী এখানে শ্রদ্ধা নিবেদনের পর এই স্থান ত্যাগ করতে পারে, সেই বিষয়টি কিন্তু পুলিশ এনশিওর করবে বলে জানিয়েছেন। তো এবং সব মিলিয়ে এই ছিল জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হালিম। জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ 14 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী সবাই নতুন।
এদের মধ্যে অনেকেই এবার প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয় হাতে রেখেছেন। অন্য পূর্ণ মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, হাফিজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ, এজেডএম জাহিদ হোসেন নারী ও শিশু, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ ও বন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম, মিজানুর রহমান মিনু ভূমি, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য শিল্প বস্ত্র ও পাট, আরিফুল হক চৌধুরী শ্রম ও প্রবাসী কল্যাণ, জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার, আফরোজা খানম রীতা বিমান, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ও ত্রাণ, মোহাম্মদ আসাদুজ্জামান আইন, জাকারিয়া তাহের গণপূর্ত, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম, আনাম এহসানুল হক মিলন শিক্ষা, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্য, ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ এবং শেখ রবিউল আলম সড়ক নৌ ও রেল মন্ত্রণালয়। টেকনোক্যাট কোটায় ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র এবং মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন পেয়েছেন কৃষি মৎস্য ও খাদ্য। প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত বিমান, অনিন্দ ইসলাম অমিত বিদ্যুৎ, শরীফুল আলম বাণিজ্য ও শিল্প, শামাওবায়েদ পররাষ্ট্র, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি খাদ্য ও মৎস্য, কায়সার কামাল ভূমি, ফরাদ হোসেন আজাদ পানি সম্পদ, মীর মোহাম্মদ হেলালুদ্দিন পার্বত্য চট্টগ্রাম, হাবিবুর রশিদ ও রাজীব আহসান সড়ক রেল ও নৌ, আব্দুল বারী জনপ্রশাসন, মীর শাহে আলম স্থানীয় সরকার, জোনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ, ফারজানা শারমিন নারী শিশু ও সমাজকল্যাণ, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ বন ও জলবায়ু, নুরুল হক নূর প্রবাসী কল্যাণ, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার, ইকবাল হোসেন দুর্যোগ ও ত্রাণ, এম এ মোহিত স্বাস্থ্য, আহমদ সোহেল মঞ্জুর গণপূর্ত, ববি হাজ্জাজ শিক্ষা এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছেন। আর টেকনোক্যাট কোটায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। পরিবারের সদস্যদের নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর শেরে বাংলা নগরে বাবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। পরে বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারেক রহমান। এর আগে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে 49 জন শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করেন। হিজরি 1447 সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সন্ধ্যায় বৈঠকে বসবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করতে পারেন ধর্মমন্ত্রী। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে তার সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল থেকে দেশে রোজা শুরু হতে পারে। রমজানের আগ মুহূর্তে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত মজুদ থাকলেও রমজান কেন্দ্রিক বেশ কিছু পণ্যের দাম বাড়িয়ে খুচরা বাজারকে অস্থির করে তোলা হচ্ছে। রমজানের আগে বাজার স্থির থাকার কথা বলা হলেও ক্রমে অস্থির হয়ে উঠছে তা। সবচেয়ে বেশি অস্থিরতা রমজানের ভোগ্য পণ্যে। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সপ্তাহখানেকের ব্যবধানে চিনির দাম প্রতি কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। ছোলার দাম বেড়েছে কেজিতে 4 থেকে 8 টাকা। তবে কমেছে মসুর ডালের দাম। খেজুরের বাজার আরও লাগামহীন। সরকার খেজুর আমদানিতে শুল্ক কমালেও বাজারে দেখা গেছে উল্টো চিত্র। সাধারণ জাহিদি খেজুরের 10 কেজির প্যাকেটের দাম বেড়েছে 400 টাকার বেশি। আর সাধারণ মানুষের চাহিদার খেজুরের সংকট দেখা দিয়েছে। মোটামুটি মজুদ আছে, মানে আপনার গত 15 দিনের মধ্যে এখন আপনার কেজিতে 2-3 টাকা বাড়ছে। সরবরাহটা ঘাটতি থাকার কারণে কিছুটা দাম বেড়েছে। এখন সরবরাহ শুরু হয়েছে, দাম আগামী সপ্তাহে দেখবেন যে আরো
5 থেকে 6 টাকা কেজিতে কমবে। চট্টগ্রামের খুচরা বাজারের অবস্থাও লাগামহীন। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আপনার পার কেজি চুলাতে আপনার 3 থেকে 4 টাকা করে বাড়ছে। এটা কেন বাড়তেছে? আড়তদাররা বলতেছে পরিবহন সংকট। রমজানের বাজারে লাগাম টানতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসকের মনিটরিং টিম। বেশি দামে কেনা থাকে তাহলে তো ওনার ভাউচার থাকবে, প্রমাণাদি থাকবে। তো আমরা সেরকম প্রমাণাদি বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা দেখতে পাইনি, তো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন বাজার মনিটরিং না করার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এখনই তাদের লাগাম টেনে ধরা প্রয়োজন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আজ থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশগুলো রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। প্রথমে চাঁদ দেখা যাওয়ার খবর প্রকাশ করে সৌদি আরব। এরপর একই সিদ্ধান্ত জানায় সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। তবে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে প্রথম রোজা শুরুর ঘোষণা দিয়েছে অন্তত 8টি দেশ। এই দেশগুলোর মধ্যে রয়েছে ওমান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন্স ও জাপান। এসব দেশের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কোথাও নতুন চাঁদ দৃশ্যমান না হওয়ায় শাবান মাস 30 দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। এদিকে আজ সন্ধ্যায় রমজান শুরুর তারিখ ঘোষণা করবে ভারত ও পাকিস্তান। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন দফার আলোচনার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। মহড়া শেষ হলে ফের এটি খুলে দেওয়া হবে। তবে কবে মহড়া শেষ হবে সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত দেওয়া হয়নি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেবার পর প্রাথমিক কিছু পরিকল্পনা এবং লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল হক। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে অন্বেষণ করে আমরা আমাদের যে বিকেএসপি গুলো রয়েছে সেই বিকেএসপি গুলোতে বা আমাদের আরো অন্যান্য বিভাগীয় শহরে বিকেএসপি তৈরির যে আমাদের শাখার যে পরিকল্পনা রয়েছে সেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা বিনামূল্যে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব গ্রহণ করব। এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।